Assalamu alaikum and hello everyone. This is Satia Islam Promi, your host from Interactive Cares in today's live. So দেখতেই পাচ্ছি আজকের লাইভের টপিকটা হচ্ছে all about database design and optimization. আজকে আমরা কথা বলবো the best practices and techniques. So backend মানে কিন্তু database, data addition, subtraction, manipulation মানে একদম A to Z ম্যানেজমেন্টের সবকিছু কিন্তু ব্যাকএন্ডে হচ্ছে। আর ডেটাবেস ডিজাইন এন্ড অপটিমাইজেশন নিয়ে অনেকগুলোই প্রশ্ন হয়তো আপনাদের সবার কাছেই আছে, সব লার্নারদের কাছেই আছে। বেস্ট প্র্যাকটিসেস গুলো কি কি, কোন কোন মেথডে আপনি সেই কাজগুলো করতে পারবেন, এরকম আরো অনেক ডিফারেন্ট কোয়েশ্চেন্স। সো এই সব কোয়েশ্চেন্স এর প্রপার অ্যানসার দেওয়ার জন্য ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্স আপনাদের জন্য এই পার্টিকুলার লাইভটি অ্যারেঞ্জ করেছে। এবং আজকে আমাদের লাইভের গেস্ট হিসেবে আছেন সীমান্ত পল ভাইয়া। হি ইজ দ্য সফটওয়্যার ইঞ্জিনিয়ার অফ marcopolo.ai and next gen cloud. So good evening ভাইয়া, কেমন আছেন? ভাইয়া, I'm really sorry to say if you could unmute first. Sorry, extremely sorry. So আমি ভালো আছি, হোপফুলি যারা লাইভে আছেন এবং আপনি সবাই ভালো আছেন। জি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। we are very excited because আপনার সাথে আজকে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর মানে আমরা সেকেন্ড লাইভে আছি। সো হোপফুলি আজকেটা অনেক ইনসাইটফুল হবে, জাস্ট লাইক ইট ওয়াজ বিফোর। আজকে যেহেতু আমরা ডেটাবেস ডিজাইন এন্ড অপটিমাইজেশন নিয়ে কথা বলছি, সো ছোট কিছু আমরা টার্মস নিয়ে আগে আমরা আলোচনা করব। এট দ্য সেম টাইম দর্শকরাও যদি কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে রিলেটেড টু দিস, অবশ্যই আপনি আপনাদের কোয়েশ্চেন গুলো দিন। সো ফার্স্ট কোয়েশ্চেন টু ইউ ইজ নরমালাইজেশন কি এবং কেন এটা এত ইম্পর্টেন্ট? আচ্ছা, নরমালাইজেশন বলতে এখানে আমরা ডেটাবেস নরমালাইজেশনের কথা বলতেছি। সো প্রথমে কয়েকটা কনটেক্সট দিয়ে রাখি, সেটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশনের যদি আমরা বিভিন্ন পার্ট চিন্তা করি, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড। সো ফ্রন্ট এন্ড তো ডিফারেন্ট জিনিস, ব্যাক এন্ডের মধ্যে একটা পার্ট হচ্ছে অ্যাপ্লিকেশন পার্ট, যেটা হচ্ছে আমার লজিক নিয়ে কাজ করবে, আমার রিকোয়েস্টগুলো যেখানে যাবে। আর এরপর হচ্ছে একটা ডেটাবেস। ব্যাক এন্ডকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন, লজিক অ্যাপ্লিকেশন, একটা হচ্ছে ডেটাবেস। সো যে কোনো কিছু আমি যদি রিকোয়েস্ট করি ফ্রন্ট এন্ড থেকে, সেটা প্রথমে অ্যাপ্লিকেশনে যাবে, অ্যাপ্লিকেশনটা হচ্ছে ডেটাবেস থেকে ডেটাটা নিয়ে তারপর ফ্রন্ট এন্ডের কাছে পাঠাবে, ঠিক আছে? সো যে কোনো অ্যাপ্লিকেশনের সবচেয়ে বড় বটলনেকটা থাকে হচ্ছে ডেটাবেস। অর্থাৎ ডেটাবেস যদি অপটিমাইজ থাকে তাহলে হচ্ছে অ্যাপ্লিকেশনের পারফরমেন্স এটা অনেক বড় একটা ইম্প্যাক্ট করে। অন দ্য আদার হ্যান্ড, ডেটাবেস যদি আনঅপটিমাইজড হয়, ডেটাবেসে যদি আমার কোনো এফিসিয়েন্টলি যদি ডেটাবেস ডিজাইন করা না হয়, তাহলে হচ্ছে অ্যাপ্লিকেশন অনেকটা স্লো হয়ে পড়ে। কারণ ওই যে বললাম, ম্যাক্সিমাম লোড কিন্তু ডেটাবেসের উপরই পড়ে এবং ডেটাবেস ক্যান মানে খুব বড় হয়ে যায়। যেমন হচ্ছে আমরা যে ফেসবুকে দেখতেছি কোটি কোটি মানুষ ফেসবুক ইউজ করছে, তার মানে কি কোটি কোটি মানুষের ডেটাবেস ফেসবুকের কাছে আছে। সো ওই কোটি কোটি ডেটাবেস থেকে হচ্ছে ডেটাটা বের করে আনার জন্য আমার অ্যাজ এফিশিয়েন্ট অ্যাজ পসিবল ডেটাবেস হওয়া দরকার। সো সেক্ষেত্রে নর্মালাইজেশন যে ব্যাপারটা, সেটা হচ্ছে আসে যখন আমরা একটা ডেটাবেস ডিজাইন করব, তখন আসে। এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেসিক টপিকস অফ ডিজাইনিং এ ডেটাবেস, ঠিক আছে? অর্থাৎ যখন আমি ডেটাগুলোকে স্টোর করব, তখন আমার নর্মালাইজেশনের ব্যাপারটা আসে। সো ফার্স্ট অফ অল আমরা অ্যাপ্লিকেশন কথা ভুলে যাই, আমরা হচ্ছে সফটওয়্যারের কথা ভুলে যাই। আমরা নর্মাল টেবল হিসেবে চিন্তা করি। ধরেন আপনাকে বলা হলো যে এক্সেল, নর্মালি এক্সেল টেবলের কথা চিন্তা করেন। ধরেন আপনাকে বলা হলো যে কিছু ডেটা এক্সেলের মধ্যে স্টোর করতে হবে, একটা স্কুলের ডেটা, একটা স্কুলের স্টুডেন্টরা কি কি কোর্স নিচ্ছে ওই ডেটাটা এক্সেল টেবলে স্টোর করতে হবে। সো এই জায়গায় নর্মালাইজেশনটা আসে যে কিভাবে আমি টেবলগুলো ক্রিয়েট করলে আমার ডেটা অ্যাক্সেস করা বা ডেটা স্টোর করা সবচেয়ে বেশি এফিশিয়েন্ট হবে। সো নর্মালাইজেশনের প্রথম যেটা আমার কাজ, সেটা হচ্ছে রিডান্ডেন্সি কমানো। রিডান্ডেন্সি জিনিসটা কি, যে আমরা যদি ইনএফিশিয়েন্টলি ডেটাবেস টেবলগুলো ডিজাইন করি, ডেটাবেসের টেবলগুলো ম্যাপ করি, তাহলে আমার একই ডেটা মাল্টিপল জায়গায় থাকবে, হুইচ উইল কস্ট আস। কারণ কি, কারণ ডেটাবেসটা তো স্টোরে থাকে, ক্লাউডে থাকে, রাইট? সো ক্লাউডে থাকলে এটা কোনো না কোনো কোম্পানির ক্লাউডে আমাকে রাখা লাগতেছে। সো আমার ডেটা যত বেশি হবে, ক্লাউড আমাকে তত বেশি চার্জ করবে, আমার টাকা তত বেশি খরচ হবে। সো আমার যদি ডেটা রিডান্ডেন্ট হয়, অর্থাৎ একই ডেটা মাল্টিপল টাইম থাকে, হয়তো স্মল ডেটাবেসের ক্ষেত্রে এটা তো ম্যাটার করবে না, কিন্তু আমার ডেটাবেস যখন আস্তে আস্তে বড় হবে, তখন আমি আননেসেসারি কিছু খরচ আমার হবে যেগুলো আমার দরকার নেই। তো সেক্ষেত্রে নর্মালাইজেশনটা কাজে লাগে। নর্মালাইজেশনটা ডেটা রিডান্ডেন্সি কমায়। কিভাবে কমায় আমি একটা এক্সাম্পল দিই। সাপোজ হচ্ছে আপনি বললাম একটা স্কুলের মধ্যে স্টুডেন্টরা কি কি কোর্স করতেছে ওইটা একটা ডেটাবেস বানাবেন, ফাইন। সো সাপোজ আপনার একটা টেবল হলো, টেবলের মধ্যে আপনি স্টুডেন্টের রোল দিলেন, নাম দিলেন, এরপর হচ্ছে কোর্সগুলো দিলেন, ঠিক আছে? কোর্সেসগুলো দিলেন।
তো স্টুডেন্টের নাম সাপোজ রোল নাম্বার 1 রহিম, ও হচ্ছে ইংলিশ বাংলা ম্যাথ এই 3টা কোর্স করতেছে, ঠিক আছে। অথবা আরেকটু যদি আমি চেঞ্জ করি, স্কুলের চেয়েও ভার্সিটি কোর্সে গেলে বেটার হয়, কারণ স্কুলে তো একটা ক্লাসে একটা কোর্সই থাকে ইংলিশ বাংলা ম্যাথ, ভার্সিটি কোর্সগুলো ধরেন ইংলিশ 1 ইংলিশ 2 ম্যাথ 1 ম্যাথ 2 এভাবে থাকলো। সো সাপোজ যার আইডি 1 সে ইউনিক, তার পুরো ভার্সিটিতে তার আইডিটা ইউনিক, সে হচ্ছে রহিম, সে হচ্ছে ইংলিশ 1 ইংলিশ 2 তারপর হচ্ছে সাপোজ ম্যাথ 1 এই 3টা কোর্স নিল। তারপর করিম করিম ইংলিশ 1 ইংলিশ 2 ম্যাথ 2 এই কোর্সটা নিল। তো আমি কি করতেছি, কোর্সগুলোকে ইন্ডিভিজুয়ালি একই টেবিলের মধ্যে আমি কি করতেছি, স্টুডেন্টের নামও রাখতেছি, কোর্সের নামও রাখতেছি। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমার যখন আমি রহিমের সাথে ইংলিশ 1 ইংলিশ 2 লিখতেছি, সেম কোর্স যদি করিমও করে, সেম আমি ইংলিশ 1 ইংলিশ 2 ভাবে সেভ করতেছি। তার মানে এরকম হতে পারে যে একই কোর্স ইংলিশ 1টা 100 জন স্টুডেন্ট করতেছে, 100 বার 100টা রোতে আমি ইংলিশ 1 এই নামটা মেনশন করতেছি, ঠিক আছে, একটা টেবিলের মধ্যে। সমস্যাটা কি হবে, সাপোজ ফিউচারে ডিসাইড হলো যে ইংলিশ 1 কোর্সের নাম ইংলিশ 101 করে দেব। তার মানে কি 100টা রোতে গিয়ে আমার ইংলিশ 101 ইংলিশ 101 ইংলিশ 101 রিপ্লেস করতে হবে, যেটা আমার আননেসেসারি কিছু কস্ট করতেছে, আমার অপারেশন কমপ্লিকেটেড করে ফেলতেছে, আমার এক্সট্রা স্পেস নিচ্ছে একই জিনিস। তার চেয়ে বরং আমি যদি কোর্সের একটা টেবিল আলাদা করে দিই আর স্টুডেন্টের টেবিলটা আলাদা রাখি, ঠিক আছে। সো আমার একটা টেবিল থাকবে শুধুমাত্র স্টুডেন্টের জন্য, যেখানে হচ্ছে যে স্টুডেন্টের রোল আর স্টুডেন্টের নাম থাকবে। আরেকটা টেবিল থাকবে শুধুমাত্র কোর্সের জন্য, যেখানে কোর্সের ইউনিক আইডেন্টিফায়ার ইউনিক কোড আর কোর্সের নাম থাকবে, গেল। এরপর আমার কাছে থার্ড একটা টেবিল থাকবে, যেখানে আমি স্টোর করব কোন স্টুডেন্ট কোন কোর্সটা নিছে। সো রহিম আসলো ইংলিশ 1-এর, ধরেন ইংলিশ 1-এর আইডি হচ্ছে 1, তাহলে রহিমের আইডি সেভ করব থার্ড টেবিলের মধ্যে, করিমের আইডি সেট করব, রহিমের আইডি সেট করব, তারপর সে আরেকটা যেটা কোর্স আছে ওটা সেট করব। তার মানে কি আমি একটা বিশাল টেবিলকে 3টা টেবিলে ভাগ করে নিছি, যাতে করে আমার রিপিটেড ডেটা সেভ করতে না হয়। এখন যেটা হলো ডেটাবেজের টেবিল কোর্সের টেবিল কোর্সের মতো আলাদা হয়ে গেল, স্টুডেন্টের টেবিল স্টুডেন্টের মতো আলাদা হয়ে গেল, এবং এদের দুইজনের রিলেশনটা করার জন্য আমি আর থার্ড একটা টেবিল ক্রিয়েট করলাম। সো এখন যেটা হবে, কোর্সের নাম চেঞ্জ হলো, আমার প্যারা নেই, আমাকে জায়গায় জায়গায় কোর্সের নাম চেঞ্জ করতে হচ্ছে, আমি একটা জায়গায় কোর্সের নাম চেঞ্জ করলেই হচ্ছে, কারণ আলটিমেটলি আমি কোর্সের যেটা আইডি ওইটা দিয়ে হচ্ছে যে তাকে আইডেন্টিফাই করতেছি। সো এগুলো আসলে প্র্যাকটিস করলে আরো বেশি ইয়ে হয়। আমি ভার্বালি অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল করে এক্সপ্লেন করে বোঝানোর চেষ্টা করছি যে বেসিক্যালি আমার বড় টেবিলকে ভেঙে ভেঙে টুকরা টুকরা করে হচ্ছে আমি যাতে হচ্ছে ডেটা রিপিটেশন না হয়, এটা করার যে টেকনিকটা ওটাকে বলা হয় নর্মালাইজেশন। নর্মালাইজেশনে কয়েকটা লেভেল আছে, ওই লেভেলগুলো যখন শিখতে যাবে তখন বুঝবে যে কোন কোন লেভেলে নর্মালাইজেশন হয়। বাট যদি আমি ব্রিফলি বলি, এটাই হচ্ছে নর্মালাইজেশন, যে আমার ডেটা রিটেন্ডেন্সিটা কমানো। সুন্দর করে এক্সাম্পল দিয়ে বোঝানোর জন্য। উইথ দ্যাট বিং সেড, নরমালাইজেশনের এগেইনস্টে আরেকটা টার্ম আছে ডিনরমালাইজেশন। সো ডিনরমালাইজেশন অ্যাকচুয়ালি মানে কখন করা উচিত এবং কেন করা উচিত? আচ্ছা, এক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে, কোনো কিছুই এটা যে কোনো কিছুর ক্ষেত্রে সত্যি যে কোনো কিছুই অতিরিক্ত ভালো না, ঠিক আছে। সবকিছুর একটা লিমিট আছে যে আমি কতটুক পর্যন্ত করতে পারি। ঠিক তেমনি আমরা যদি বেশি নর্মালাইজ করতে যাই, তাহলে আমার টেবিলও অনেকগুলো বেড়ে যাবে, রাইট। আমি যদি অনেক বেশি নর্মালাইজ করতে যাই, আমার অনেক টেবিল হয়ে গেল। এখন যেটা হবে, যদি আমি ডেটা কোয়েরি করতে যাই, ডেটা যদি রিড করতে যাই, তার মানে আমাকে অনেকগুলো টেবিল কানেক্ট করতে হচ্ছে একসাথে, যেটাকে জয়েন অপারেশন বলে এসকিউএল এর ভাষায়। তো আমাকে দেখা যাবে যে এমন একটা ডেটা লাগতেছে যেটার জন্য আমাকে অনেকগুলো টেবিল কানেক্ট করা লাগতেছে, হুইচ উইল ইফেক্ট দ্য পারফরমেন্স অফ দ্য ডেটাবেস। মনে রাখবেন, যত বেশি টেবিল আপনাকে জয়েন করতে হবে, আপনার ডেটাবেসের পারফরমেন্স তত বেশি কমবে। তো সেক্ষেত্রে অনেক সময় পারপাসফুলি ডিনর্মালাইজ করা হয়, যাতে হচ্ছে আমি টেবিল কমাতে পারি। সো এটা একটা ট্রেড অফের ব্যাপার, যে আমার ডিজাইন অনুযায়ী আমার নেসেসিটি অনুযায়ী আমাকে বুঝতে হবে যে কোন জায়গায় আমাকে নর্মালাইজ করতে হবে, কোন জায়গায় আমাকে ডিনর্মালাইজ করতে হবে। এরকম কোনো রুল নাই যে সব জায়গায় ডিনর্মালাইজ করবো, এরকমও কোনো রুল নাই যে সব জায়গায় নর্মালাইজ করবো। ইট উইল ডিপেন্ড অন দ্য রিকোয়ারমেন্ট, যে আমার ডেটা কি ধরনের ডেটা আমার রিড হচ্ছে। কারণ হচ্ছে কন্টিনিউয়াসলি তো একটা সফটওয়্যারে আপনি চিন্তা করবেন 4 ধরনের অপারেশন হয়, রাইট। রিড, রাইট, আপডেট, ডিলিট, এই 4টা অপারেশন হয়, এবং ম্যাক্সিমাম সফটওয়্যারে দেখবেন রিড অপারেশনটা সবচেয়ে বেশি হয়। অর্থাৎ আপনি ধরেন ফেসবুক ইউজ করেন, ফেসবুকে আপনি প্রতিদিন ছবি আপলোড করেন না, হুইচ ইজ এ রাইট অপারেশন, আপনি ডেটাবেজে রাইট করতেছেন। প্রতিদিন পাসওয়ার্ড আপডেট করেন না, হুইচ ইজ এ আপডেট অপারেশন, ডেটাবেজ আপডেট করতেছেন। প্রতিদিন স্টাফ ডিলিট করেন না, সো হুইচ ইজ ডিলিট অপারেশন। বাট প্রতিদিন কি করেন, রেগুলারলি কি করেন, রিড করেন,
যে আপনি নিউজ ফিডে করতেছেন, তার মানে কি ডেটাবেস থেকে হাজার হাজার ডেটা আপনি রিড করতেছেন। যেমন এখন উই আর অলসো পারফর্মিং এ রিড অপারেশন, যে আমরা কি করতেছি, ভিডিও কলে আসি, আমাদের ডেটা একজন আরেকজন রিড করতেছি। তো রিড অপারেশনটা সবচেয়ে বেশি হয়। তার মানে কি ডেটাবেস থেকে, ডেটাবেস টেবল থেকে আমরা অনেক ডেটা কনজিউম করি। সো ওই টেবল, ওই কি ধরনের ডেটা কনজিউম করতেছি বা কতটুকু ডেটা কনজিউম করতেছি, কোন কোন ফিল্ড আমি কনজিউম করতেছি, ওটার উপর ডিপেন্ড করে ডিসাইড করতে হবে যে কোথায় নর্মালাইজ করতে হবে আর কোথায় ডিনর্মালাইজ করতে হবে। যদি আমি দেখি যে নর্মালাইজ করার পরে অনেক কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, একটা কোয়েরি করার পরে ডেটা আসতে অনেক সময় নিচ্ছে, তার মানে আমার ডেটাবেস নর্মালাইজেশন বেশি হয়ে গেছে, ওই কারণে হচ্ছে আমার টেবিল অনেক জয়েন করতে হচ্ছে, টাইম বেশি নিচ্ছে। তখন আমাকে কি করতে হবে, ডিনর্মালাইজ করতে হবে, যাতে হচ্ছে আমি ইজিলি ডেটা রিট্রিভ করতে পারি। ওকে, সো আমরা তো নরমালাইজেশন এন্ড ডিনরমালাইজেশন বুঝলাম, এর পাশাপাশি देयर ইজ আ টার্ম কল্ড ইন্ডেক্সিং। সো ইন্ডেক্সিং এর রোলটা আসলে কি এবং কিভাবে এটা ডেটাবেস পারফরম্যান্স কে ইমপ্রুভ করে? আচ্ছা, সো ইন্ডেক্সিং এর ব্যাপারটা হচ্ছে যে আমার সাপোজ আমরা সবাই ট্রেনে চড়ছি, রাইট? ট্রেনে চড়ছি, আমাদের বাংলাদেশের যে ধরেন ঢাকা চিটং যে কোনো ট্রেনে চড়ছি। সাপোজ আপনাকে বলা হইলো যে আমাদের পুরা ট্রেনে 10টা বগি আছে, 1000টা সিট আছে। তো ফার্স্ট বগিতে 1 নাম্বার সিট থেকে শুরু, এরকম প্রত্যেকটা বগিতে 100টা করে সিট আছে, ঠিক আছে? অথবা এরকম 100টা করে সিট আছে, বা এটা তো ক্যালকুলেশন করা ইজি, বাট বলা হলো না প্রত্যেকটা বগিতে কয়টা করে সিট আছে ধরেন। তার মানে হচ্ছে আমাকে যদি বলা হয় আমি আমার সিট নাম, আমি টিকিট করলাম, আমার সিট নাম্বার পড়লো হচ্ছে যে 855। সো আমি যদি না জানি কোন বগিতে কোন সিট আছে, তার মানে আমাকে অ্যাটলিস্ট শুরু না হলেও মাঝখান থেকে খুঁজে খুঁজে যেতে হবে যে 855 কোথায় পড়ছে। মিনিমাম 3-4টা বগি আমাকে খুঁজতে হবে, যদি আমাকে বগির কোনো নাম্বার দেওয়া না হয়। যে জাস্ট বলে দেওয়া হয় যে এই পুরো ট্রেনে হচ্ছে শুরু থেকে 1 নাম্বার থেকে এক ফার্স্ট সিট প্রথম বগিতে এইভাবে সিরিয়ালি 1000 বা 1500 সিট আছে, 10টা বগি আছে, তোমার 855 নাম্বার সিটটা খুঁজে নাও। তার মানে আমাকে শুরু থেকে পড়ে 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 যেতে হবে, ঢুকে ঢুকে যেতে হবে, অথবা একটু 3-4 বগি বাদ দিয়ে খুঁজে খুঁজে যেতে হবে যে আমার সিটটা কোন বগিতে। দেয়ার ইজ নো চান্স যে ফার্স্ট টাইমে আমি বুঝে যাবো সিট কোন বগিতে। অ্যাটলিস্ট আমাকে কি কয়েকটা বগি ঘুরতে হবে, ঠিক আছে? তাহলে আমার সময় নিচ্ছে, হুইচ ইজ টাইম কনজিউমিং। বাট অ্যাকচুয়ালি রেলওয়ে কি করে, বগিতে নাম্বার দিয়ে দেয় ক খ গ ঘ উ, তারপর বলে যে ক বগির 50 নাম্বার সিট। তো আমি তখন কি চলে যায়, আমি বগির নাম পড়ে পড়ে আমি কতে চলে যাই, অথবা বগির 50 নাম্বার সিট। তো আমি সরাসরি আর বগিতে ঢুকি না, আমি যাওয়ার সময় দেখি যে কোন বগির সামনে লেখা আছে, দেখে ঢুকে 50 নাম্বার সিটটা খুঁজে নিই, ঠিক আছে? ডেটাবেস ইন্ডেক্সিং অনেকটা এরকম। ইন্ডেক্সিং মানে হচ্ছে আমার ডেটাগুলোকে পার্টিকুলার পয়েন্টে পয়েন্ট আউট করে দেওয়া। যেমন আমার যদি একটা টেবিল থাকে যেটা হচ্ছে 1000 ডেটা, 1500 ডেটা আছে, তো ইন্ডেক্সিং না করলে যেটা হবে, কোনো একটা পার্টিকুলার ডেটা খুঁজে আনতে গেলে পুরো ডেটাবেস টেবিলটা আমাকে রিড করতে হবে। তো পুরো ডেটাবেস টেবিলটা রিড না করে আমি যদি জায়গায় জায়গায় ল্যান্ডমার্ক দিয়ে দিই যে এখান থেকে এটুক, এখান থেকে এটুক হচ্ছে এত, ধরেন আমি যদি বলে দিই এইটুক, ওই ট্রেনের মতো যে এইটুক হচ্ছে এত থেকে এত পর্যন্ত থাকবে এই পার্টে, এত থেকে এত থাকবে এই পার্টে, এভাবে যদি আমি বলে দিই তাহলে কোয়েরি করাটা ইজিয়ার হয়ে যায়, টাইমও কম লাগে। সো এটাই হচ্ছে ইন্ডেক্সিং, যেটা হচ্ছে ডেটাবেস অপটিমাইজেশন বাড়ায়। বাট পাশাপাশি এটাও খেয়াল রাখতে হবে, ইন্ডেক্সিং যদি করি আমার ডেটা ওরা এক্সট্রা স্পেস নেবে, ঠিক আছে? কারণ ইন্ডেক্সিং ইটসেলফ ইজ এ স্পেস কনজিউমিং, আমার জায়গা নিবে, কারণ হচ্ছে আমি এক্সট্রা ডেটা সেভ করতেছি, রাইট? আমার তো টেবিলটা আছে, ধরেন 1000 জনের একটা টেবিল আছে, বাট ইন্ডেক্সিং করতেছি মানে কি আমি ওই টেবিল সম্পর্কে কিছু মেটা ডেটা সেভ করতেছি, কিছু এক্সট্রা ডেটা সেভ করতেছি, তার মানে এটাও এক্সট্রা স্পেস নিবে। তো এখানেও আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ওভার অপটিমাইজেশন যাতে না হয়, যে ইন্ডেক্সিং বেশি ইন্ডেক্সিং করতে গিয়ে যাতে আমি স্টোরেজ শর্টেজ যাতে করে না ফেলি। সো এভরিথিং ইজ ট্রেড অফ, যে কখন কোনটা করতে হবে এটা আমাকে বুঝতে হবে। কোর্স, থ্যাংক ইউ সো মাচ সুন্দর করে মানে বুঝিয়ে বলার জন্য, যেরকম ট্রেনের এক্সাম্পলটা দিলেন। মোস্ট ডেফিনেটলি যারা আর কি নন টেক ব্যাকগ্রাউন্ড আছে তারাও এত সুন্দর এক্সাম্পল দিয়ে হলেও একটু হলেও বুঝে যাবে। তো দর্শকদের উদ্দেশ্যে একটু বলে দিচ্ছি যে আজকে কিন্তু আমরা শিখছি ওভারঅল আমাদের এন্টায়ার টপিকটাই হচ্ছে ডেটাবেস ডিজাইন অপটিমাইজেশন নিয়ে, এন্ড ইটস অল পার্ট অফ ব্যাকএন্ড। তো যদি আপনাদের সবার এই সীমান্ত পল ভাইয়ার লেসনস এন্ড লেকচারস গুলো ভালো লাগে, মোস্ট ডেফিনেটলি আপনারা কিন্তু আমাদের ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর ব্যাক এন্ড ওয়েব ডেভেলপমেন্ট ক্যারিয়ার প্যাথটা আপনারা সবাই চেক করতে পারেন। আমাদের এই পার্টিকুলার কোর্সটিতে আপনারা কিন্তু পাচ্ছেন 150-এরও বেশি প্রি রেকর্ডেড ভিডিও, 50টি লাইভ ক্লাস, কুইজ এন্ড অ্যাসাইনমেন্ট এবং ডেইলি 2টি করে সাপোর্ট সেশন। সো এই এন্টায়ার ক্যারিয়ার প্যাথটির মধ্যে আমরা কি কি জিনিস শিখছি? সো ভাইয়া কি কি জিনিস শিখছি?
হচ্ছে আমি আর না বলি, আপনি একটু যদি ছোট করে বলে দেন যে what are we learning in this back end web development career path? আচ্ছা, তো এই ব্যাক এন্ড ওয়েব ডেভেলপমেন্ট ক্যারিয়ার পাথটা বেসিক্যালি হচ্ছে পাইথন ফোকাসড। আমরা পাইথনকে আমাদের ল্যাঙ্গুয়েজ হিসেবে চুজ করছি। সো ফার্স্ট অফ অল আমরা শিখবো হচ্ছে পাইথন একদম জিরো থেকে শুরু করে অ্যাডভান্স যতটুকু যাওয়া যায়, যদিও অ্যাডভান্সের কোনো শেষ নাই, বাট আমরা আমাদের কোর্সের স্কোপের মধ্যে যত বেশি ইউজ কেস কভার করা যায় পসিবল ওইটুকু হচ্ছে শেখানোর চেষ্টা করবো। অ্যাটলিস্ট ওয়েব ডেভেলপমেন্টে কাজ করার জন্য আমাদের যেটুক নলেজ দরকার ওইটুক যাতে আমরা অ্যাটলিস্ট পারি, জেনে থাকি। এরপর আসতেছে হচ্ছে যেহেতু আমাদের ল্যাঙ্গুয়েজ জানা আছে, ল্যাঙ্গুয়েজ জেনে গেলে এরপর হচ্ছে এভরিথিং ইজ কম্পারেটিভলি ইজিয়ার, কারণ সবকিছু হচ্ছে ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করে। ল্যাঙ্গুয়েজের উপর গ্রিপ ভালো হলে আপনি যে কোনো কিছু ইজিলি অ্যাচিভ করতে পারবেন। তো ল্যাঙ্গুয়েজ হওয়ার পরে এরপরে আমাদের আসবে হচ্ছে গিট, কারণ গিট ইজ এ ভেরি ইউজফুল টুল ফর সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স। কারণ গিট দিয়ে যে কোনো কোম্পানিতে আপনি গেলে দেখবেন, জব করলে দেখবেন যে গিট প্র্যাকটিস করতেছে তারা। কারণ গিট দিয়ে যেটা বেসিক্যালি আমরা করি, আমরা যে প্রজেক্ট করতেছি প্রজেক্টের ভার্সনগুলো, হিস্টোরিগুলো সেভ করি। সো এটা ইজ এ ভেরি ইউজফুল টুল, ইট ইজ এ মাস্ট ফর সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স। তো এই কারণে হচ্ছে আমরা গিটটা আমাদের কোর্স আউটলাইনে রাখছি। এরপরে আমরা শিখবো হচ্ছে এসকিউএল, যেটা আমাদের আজকের ডিসকাশনের টপিকের সাথে রিলেটেড। আমরা শিখবো যে কিভাবে ডেটাবেস ডিজাইন করতে হয়, কিভাবে এসকিউএল কোয়েরি লিখতে হয়, এসকিউএল কোয়েরি করে কিভাবে ডেটাবেসে কাজ করা যায়। তো এই জিনিসগুলো শিখবো। এসকিউএল এর পরে আসতেছে হচ্ছে আমাদের ফ্লাস্ক। ফ্লাস্ক ইজ এ পাইথন ফ্রেমওয়ার্ক যেটা দিয়ে হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন বিল্ড করা হয়। অ্যান্ড ফ্লাস্কের পরে আমরা শিখবো হচ্ছে জ্যাঙ্গো। সো জ্যাঙ্গো ইজ অলসো এ ওয়েব ফ্রেমওয়ার্ক পাইথনের। সো ফ্লাস্ক হচ্ছে একটু লাইট ওয়েট, একটু ইজিয়ার। সো ওই জন্য আমরা একটু ইজিয়ারটা দিয়ে শুরু করবো। তারপর জ্যাঙ্গো, যদি ফ্লাস্ক আপনারা শিখে ফেলেন, জ্যাঙ্গো হচ্ছে একটু কমপ্লিকেটেড, একটু হার্ড টু লার্ন, বাট ফ্লাস্ক এই কারণে আগে শিখাচ্ছি, ফ্লাস্ক শিখে ফেলে জ্যাঙ্গো শেখাটা আপনাদের জন্য ইজিয়ার হবে। সো এই 5টা হচ্ছে মেইন মডিউল, যে 5টাতে আপনারা মোটামুটি ব্যাক এন্ড ডেভেলপমেন্টের অনেক আইডিয়া পাবেন এবং নিজেরা একটা ওয়েব অ্যাপ্লিকেশন বিল্ড করতে পারবেন। এর বাইরে কিছু জিনিস হচ্ছে ইন্ট্রোডাক্টরি হিসেবে শেখানো হবে, মানে ওগুলো ফুল কোর্স না, বাট হচ্ছে আপনাদেরকে আইডিয়া দেওয়া হবে অ্যাটলিস্ট, যে আপনাদেরকে মাইক্রো সার্ভিস সম্পর্কে আইডিয়া দেওয়া হবে, আপনাদেরকে ডকার সম্পর্কে একটু আইডিয়া দেওয়া হবে, যাতে হচ্ছে আপনারা নেক্সট স্টেপটা কি ওটা যাতে আপনারা রিয়েলাইজ করতে পারেন। Okay, thank you so much. And with that being said, আপনারা কিন্তু আমাদের caption and comment section check করতে পারেন for more details regarding our backend web development career path. আমরা একটু comments থেকে বেশ কিছু question আমরা পাচ্ছি। So আমরা এখানে একটা detailed question পেয়েছি, আমি একটু আপনাকে পড়ে শোনাচ্ছি। So can you explain the importance of proper database design and why it's crucial for application performance and scalability? আচ্ছা, সো বেসিক্যালি এই কোশ্চেনের আনসার আমি একদম লাইভের শুরুতে দিছি। সেটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশনের মেইন বটলনেক থাকে হচ্ছে তার ডেটাবেস, কারণ সবচেয়ে বেশি প্রেশারটা পড়ে হচ্ছে ডেটাবেসের মধ্যে। কারণ এভরিথিং ইজ ডেটা, অ্যান্ড সবকিছু হোল্ড করে হচ্ছে আমাদের ডেটাবেস। তার মানে কন্টিনিউয়াসলি আমরা ডেটাবেসে রিকোয়েস্ট করতেছি, ডেটা নিচ্ছি অথবা রাইট করতেছি, ডেটা নিচ্ছি রাইট করতেছি, সবকিছু ডেটাবেস রিলেটেড। ঠিক আছে, ডেটাবেস অ্যাপ্লিকেশন আপনার জাস্ট হচ্ছে ইজ এ মিডিয়াম, মাঝখানের অ্যাপ্লিকেশনটা একটা লজিক মিডিয়াম, যেটা ডেটাবেস থেকে লজিক্যালি ইনফরমেশন আনবে এবং ইনফরমেশন স্টোর করবে। ঠিক আছে, তার মানে কি যে কোনো কিছু আপনি লগ ইন করতে যান, তাও ডেটাবেস আপনাকে ডেটাবেসের আইডি পাসওয়ার্ড চেক হবে। আপনি কিছু দেখতেছেন, তাও ডেটাবেস থেকে চেক হবে। আপনি নিউজ ফিড স্ক্রল করতেছেন, ডেটাবেস। আপনি চ্যাট করতেছেন, ডেটাবেস। সবকিছু হচ্ছে ডেটা। তার মানে কি পুরো প্রেশারটা পড়ে হচ্ছে ডেটাবেসের উপর। সো ডেটাবেস যদি অপটিমাইজ না থাকে তাহলে আপনার অ্যাপ্লিকেশন ইভেন্চুয়ালি স্লো হয়ে যাবে। হয়তো শুরুতে খুব ভালো কাজ করবে, বাট আপনার যখন ইউজার বাড়তে থাকবে তখন হচ্ছে স্লো হয়ে যাবে। এই জন্য আপনার যদি স্কেল করতে হয় অ্যাপ্লিকেশন, তার মানে স্কেলিং এর একটা বিশাল পার্ট হচ্ছে অ্যাপ্লিকেশনের স্কেলিং এর একটা বিশাল পার্ট হচ্ছে ডেটাবেস স্কেলিং। আপনি অ্যাপ্লিকেশন স্কেল করলেন, ডেটাবেস স্কেল করলেন না, তার মানে আপনার অ্যাপ্লিকেশন পারফরমেন্স পুরো হবে। আপনি যত ভালো অ্যাপ্লিকেশন লিখেন, আপনি যত ভালো অ্যাপ্লিকেশন বানান, ডেটাবেস লেভেলে যদি আপনি অপটিমাইজ না থাকেন, তাহলে আলটিমেটলি আপনার অ্যাপ্লিকেশন ভালো পারফর্ম করবে না। Okay, ঠিক আছে. We have another particular question এখানে comment section থেকে আমরা নিচ্ছি. SQL is a vast field. Specifically, which part of SQL is must learned for database optimization? আই উড সে যতটুকু পসিবল। SQL ইজ নট, আমি বলবো হ্যাঁ ভাস্ট ফিল্ড, ঠিক আছে, কিন্তু শেখার তো কোনো শেষ নেই। কিন্তু আপনার যতটুকু পসিবল আপনি শিখবেন, অ্যাটলিস্ট অপটিমাইজেশন পর্যন্ত আপনার শেখা উচিত। এরপর হচ্ছে আপনার
ডিমান্ডের উপর, আপনার কাজের উপর ডিপেন্ড করে হচ্ছে আপনি কন্টিনিউ করবেন। কিন্তু একদম বেসিক থেকে শুরু করে আমি বলবো আমাদের কোর্সে মানে আপনাদের যেটুক একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের, ব্যাকএন্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারের যেটুক জানা দরকার স্কিল ওইটুকু শেখানো হবে। এখন আসলে এটা তো ভার্বালি বলে পসিবল না যে কোডটুক শিখলে আপনি হচ্ছে যে আপনার কাজে লাগবে, কারণ শেখার কোনো শেষ নেই। বাট যদি আপনি কোর্স আউটলাইন দেখেন তাহলে আমাদের ব্যাকএন্ড ওয়েব ডেভেলপমেন্টের কোর্স আউটলাইনটা দেখতে পারেন। ওইটুক যদি আপনি শিখেন তাহলে ইউ আর রেডি ফর প্রোডাকশন লেভেল সফটওয়্যার ডেভেলপমেন্ট। With that being said, যেহেতু আমাদের কোর্স রিলেটেড কোয়েশ্চেন আসছে, আমাদের ব্যাক এন্ড ওয়েব ডেভেলপমেন্ট ক্যারিয়ার পাথ স্টার্টিং এর আগে কি আমাদের স্টুডেন্টসদের কোনো কিছু শিখে রাখা হবে, মানে শিখে রাখা উচিত, আর কোন লেভেল থেকে তারা অ্যাকচুয়ালি শুরু করতে পারবে? না, যেহেতু আমরা সরাসরি প্রোগ্রামিং দিয়ে ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করব, সো ওরকম কোনো বেশি কিছু শিখে রাখার দরকার নেই। জাস্ট কেউ যদি ইন্টারনেট ইউজ করতে পারে, কেউ যদি টাইপ করতে পারে, কেউ যদি ওয়েব ব্রাউজ করতে পারে, তাহলে হি ইজ গুড টু গো, হি অর শি ইজ গুড টু গো। আর হ্যাঁ, যদি ওটা দেখানো হবে প্লাস টার্মিনাল, যে কোনো অপারেটিং সিস্টেমের টার্মিনালটা কিভাবে ইউজ করতে হয়, এমন না যে কমান্ড জানতে হবে, জাস্ট হচ্ছে টার্মিনাল জিনিসটা কি বা কমান্ড লাইনটা কি এবং এটা ওখানের মধ্যে কমান্ড লিখে কি করা যায়, এই বেসিক আইডিয়াগুলো জানলেই হবে। ওকে, অফ কোর্স। We have another question আমাদের কমেন্ট সেকশন থেকে, আমি আপনাকে পড়ে শোনাচ্ছি। So what are the key principles and normalizational techniques you follow when designing a database schema? So আপনি অ্যাকচুয়ালি কোন কোন টেকনিকস গুলো বা প্রিন্সিপলস গুলো ফলো করেন? ওকে, সো নরমালাইজেশন তো একটা পুরো টপিক, ঠিক আছে। এটা হচ্ছে যে আপনাকে প্রথমে হচ্ছে জানতে হবে নরমালাইজেশনের স্টেপগুলো কি, ঠিক আছে। 1NF আছে, 2NF আছে, 3NF আছে, ঠিক আছে। সো ওই স্টেপ বাই স্টেপ প্রথম হচ্ছে ফার্স্ট লেভেল নরমালাইজেশনটা করতে হবে, এরপর হচ্ছে সেকেন্ড লেভেল, এরপর হচ্ছে থার্ড লেভেল। এটা হচ্ছে মুখে বলে বোঝানো পসিবল না, এটা হচ্ছে করে দেখাতে হবে যে কি কি ফলো করি। বাট নরমালাইজেশন অ্যাজ এ হোল যেই লেভেলগুলো আছে অ্যাটলিস্ট 1NF, 2NF, 3NF, ওই তিনটা ইয়েই ফলো করা উচিত। বাট হ্যাঁ, ফার্স্টে যেটা বলছি ওভার নরমালাইজ যাতে না হয়, যাতে হচ্ছে আমার কোয়েরিতে গিয়ে প্রবলেম ক্রিয়েট করে। ওকে, অফ কোর্স। উইথ দ্যাট বিং সেড, আজকে কিন্তু আমরা শিখছি ডেটাবেস ডিজাইন এন্ড অপটিমাইজেশন, আমরা অনেক প্র্যাকটিসেস এন্ড টেকনিকস সম্পর্কে জানছি। সো ডেটাবেসে পার্টিশনিং এর একটা টার্ম আছে। সো ডেটাবেসে পার্টিশনিং এক্স্যাক্টলি কি এবং এটা কিভাবে আমাদের পারফরম্যান্স ইনক্রিজ করে? ওকে, সো ডেটাবেস পার্টিশনিং হচ্ছে আমার যদি একটা বিশাল ডেটাবেস থাকে ওইটাকে হচ্ছে পার্টিশন করে ভাগ ভাগ করে ফেলা, যেটা শ্রেডিং ও বলে। শ্রেডিং ইজ এ পার্ট অফ ডেটাবেস পার্টিশন। সো ডেটাবেস পার্টিশন দুই ভাবে হয়, ঠিক আছে। একটা হচ্ছে আমার হরিজন্টাল পার্টিশন, আর একটা হচ্ছে ভার্টিক্যাল পার্টিশন। তো হরিজন্টাল পার্টিশনটা কি? হরিজন্টাল পার্টিশনটা হচ্ছে ধরেন আমার কাছে একটা বিশাল ডেটা আছে, যেখানে 1 লাখ ডেটা আছে। আমি চাচ্ছি যে 10,000 ডেটা করে ভাগ করে করে মাল্টিপল টেবিল ক্রিয়েট করে ফেলবো, ঠিক আছে। সো আমার একটা টেবিলকে আমি কি করলাম, 10,000 ডেটা নিয়ে আলাদা করে ভাগ করে ফেললাম এবং একটা ওখানের মধ্যে। সো জানা এখানের মধ্যে আবার ব্যাপার আছে যে পার্টিশনটা লিমিটের উপর ডিপেন্ড করে, এটা পরে আসতেছি। তো ভাগ করে ফেললাম, ভাগ করার পরে হচ্ছে এরপর যখন রিকোয়েস্ট করবে তখন ইউ হ্যাভ টু নো যে কোন রেঞ্জের ডেটা কোথায় আছে, ঠিক আছে। তারপর ওইটা আমাকে রিকোয়েস্ট করতে হবে। এখন এটা কিসের উপর ডিপেন্ড করে ভাগ করা যায়, যেমন আমি একটা এক্সাম্পল দিই। আমার ধরেন একটা ই কমার্স সাইট আছে, ই কমার্স সাইটে প্রতিদিন হাজার হাজার আমার অর্ডার প্লেস হচ্ছে। সো আমি যেটা করলাম যে আমার যখন অনেক বেশি ডেটা হয়ে গেছে, আমি ইয়ার ওয়াইজ আমার ডেটা প্লেস পার্টিশন করে ফেললাম। অর্থাৎ আমার 2022 সালের ডেটা, আমার অর্ডারের টেবিলটা অনেক বিশাল হয়ে গেছে, ধরেন লাখ লাখ ডেটা ওখানে হয়ে গেছে। আমি করলাম কি 2022 সালের ডেটাগুলোকে একটা আলাদা টেবিলে করে ফেললাম, 2023 সালেগুলোকে আলাদা করে ফেললাম, 2024 সালেগুলোকে আলাদা করে ফেললাম। এখন কেউ যদি অর্ডার দেখতে চায়, তার প্রিভিয়াস অর্ডার দেখতে চায়, তাহলে অবভিয়াসলি সে তো একটা ডেট পাস করবে যে আমি অমুক ডেটের অর্ডার দেখতে যাচ্ছি। তো ডেটের সাথে অবভিয়াসলি একটা ইয়ার অ্যাটাচ থাকবে। তো ইয়ার দেখে আমি কোন টেবিল থেকে রিকোয়েস্ট করতে, যদি সে 2023-এর ডেটা দেখতে চায় তার মানে 2023-এর টেবিল থেকে আমি ডেটাটা নিয়ে আসবো। এটা আমার পারফরমেন্স ভিত্তি করে। কারণ কি? কারণ হচ্ছে যদি আমার পুরা টেবিল থাকতো, পুরা টেবিলে আমাকে যদি কোনো পার্টিশনই না থাকতো, আমাকে পুরা টেবিলে স্ক্যান করা লাগতো, ঠিক আছে। হতে পারে এটা ফার্স্টে পেয়ে গেছে, হতে পারে একদম লাস্টে গিয়ে পাইছে। তার মানে কি দেয়ার ইজ এ চান্স অফ পারফরমেন্স কম হওয়ার একটা চান্স আছে, সময় লাগার চান্স আছে। তো আমি যদি পার্টিশন করে আলাদা করে ফেলি, তার মানে এখন আমি জানি যে সে যদি 2022 ডেটা দেখতে চায় তাহলে কোন টেবিলে দেখবো, 2023 ডেটা দেখতে চায় তাহলে কোন টেবিলে দেখবো, হুইচ ইনক্রিজেস দ্য পারফরমেন্স। এটা হচ্ছে হরিজন্টাল পার্টিশনিং। আর একটা আছে ভার্টিক্যাল পার্টিশনিং, সেটা হচ্ছে যদি অনেকগুলো কলাম থাকে তাহলে কলামগুলোকে
কলামকে আলাদা করে আলাদা টেবিল করে ফেলা। ধরেন আমার একটা ডেটাবেস আছে যেখানে অনেকগুলো কলাম আছে, 10-15টা কলাম আছে। সো ওইখান থেকে ধরেন সব সময় তো আমার সব কলামের ডেটা লাগতেছে না, ঠিক আছে? আমার হয়তো ওইটা ইউজারের রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে আমরা ইউজার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করবো যে ইউজার কোন ধরনের ডেটাগুলো সবচেয়ে বেশি যাচ্ছে। ওইটার উপর ডিপেন্ড করে আমরা যেটা করব, কলামকে আলাদা করে আলাদা টেবিল করে ফেলবো এবং দুইজনের মধ্যে একটা 1-to-1 রিলেশন ক্রিয়েট করে দেবো, যাতে হচ্ছে আলাদা আলাদা কলাম থেকে আলাদা আলাদা ডেটা নিতে পারি। কারণ অবভিয়াসলি যখন আমরা একটা বিশাল টেবিল, একটা অনেকগুলো কলামওয়ালা ডেটা টেবিলে কোয়েরি চালাবো, সবগুলো কলামে কনসিডারেশন থাকবে। সো আমার আননেসেসারি কিছু লোড পড়বে ডেটার উপর। তো কলামগুলোকে সেপারেট করে আমি স্প্লিট করে হচ্ছে যে টেবিল আলাদা টেবিলে নিয়ে গেলে আমার হচ্ছে সেখানে পারফরমেন্স পাবে। স্টিল এটা আমি বারবার একটা কথা বলি, এভরিথিং ইজ ডিপেন্ডেন্ট অন রিকোয়ারমেন্ট। আমার কি রিকোয়ারমেন্ট ওটা আমাকে অ্যানালাইসিস করতে হবে, এরপর আমাকে অ্যাকশন নিতে হবে। হুট করে আমি পার্টিশনিং করে ফেললে হবে না, আদৌ পার্টিশনিংটা আমার দরকার কিনা। কারণ যে কোনো কিছুরই একটা রিপল ইফেক্ট আছে। পার্টিশনিং করবো মানে কি আমি এক্সট্রা স্পেস নিচ্ছি, ঠিক আছে? তো ওই স্পেসটা আমার অর্থী কিনা। তো যে কোনো কিছু রিকোয়ারমেন্ট আগে অ্যানালাইসিস করতে হবে যে আমার আদৌ পার্টিশনিং দরকার কিনা, তারপর আমি পার্টিশনিং যাব। যে কোনো কিছু, যে আমার ডিনর্মালাইজের যে একটা টপিক আসছে, আমার ডিনর্মালাইজ করা আসলেই দরকার কিনা সেটাতে যাব। ওকে, with that being said, বেশ কিছু ক্যাশিং টেকনিক্সও আছে আমাদের এই পার্টিকুলার টপিক অনুসারে। সো ক্যাশিং টেকনিক গুলো কিভাবে ডেটাবেস পারফরম্যান্স কে আরো উন্নত করতে পারে? আচ্ছা, সো ক্যাশিং জিনিসটা হচ্ছে যে ধরেন আমরা আপনারা হয়তো সবাই কম বেশি এটা ফেস করবেন ব্রাউজারে। আপনারা নর্মালি এটা মেসেঞ্জারে হয়তো বেশি ফেস করবেন। সেটা হচ্ছে অনেক সময় দেখবেন আপনি ফেসবুকে আপনার প্রোফাইল পিকচার চেঞ্জ করছেন কিন্তু মেসেঞ্জারে স্টিল পুরানোটা দেখায়, অথবা ফেসবুক অ্যাপে স্টিল পুরানোটা দেখায়। কারণ কি, আমাদের ফোনের অ্যাপটা কি করে, আমাদের ওই ইমেজটাকে ক্যাশ করে রাখে। মানে হচ্ছে ক্যাশিং হচ্ছে বেসিক্যালি একটা মেমোরি, একটা ডিভাইসের একটা মেমোরি, যেটা হচ্ছে খুব ফাস্ট, যেখান থেকে ডেটা রিড করা যায়। সো যে কোনো হেভি ডেটা যেটা হচ্ছে যে আমার লোড হতে টাইম লাগে, আমাদের ডিভাইসগুলো হচ্ছে স্মার্ট এনাফ যে ওই ডেটাগুলোকে ক্যাশ করে রাখে, যাতে হচ্ছে পরের বার যখন আমরা ভিজিট করব, যাতে হচ্ছে আমাদের ওয়েব থেকে যাতে নিতে না হয়, আমাদের ডিভাইস থেকে যাতে ওইটা আবার দেখাতে। ঠিক আছে? তো আমরা যখন মেসেঞ্জারে লগ ইন করি, তখন আমাদের ইমেজগুলো তো একটু হেভি ডেটা। তো কি করে, ইমেজগুলোকে ক্যাশ করে রাখে। ক্যাশ করে দেখবেন, আপনারা যদি ক্যাশ ক্লিয়ার করতে চান, দেখবেন যে ফেসবুক মেসেঞ্জার, তারপর ফেসবুক অ্যাপ, এগুলো একটা 1 GB 2 GB স্পেস নিয়ে রাখছে। কারণ কি, ওরা হচ্ছে ডেটা ক্যাশ করে রাখছে। মানে হচ্ছে যেগুলো হেভি ডেটা, ওগুলোকে ওরা ডিভাইসে স্টোর করে রাখছে, যাতে পরের বার যখন আপনি ভিজিট করতে যাবেন সরাসরি ডিভাইস থেকে দেখা দিবে। তাহলে হচ্ছে টাইম কম লাগবে, কোথেকে আসবে না, ওয়েব থেকে আসবে না। ঠিক আছে? সো এটাকে বলা হচ্ছে ক্যাশিং, যে ডেটা স্টোর করে রাখা যাতে নেক্সট লোডে টাইম কম লাগে। তো মেসেঞ্জারও ওটা হয়। আমরা ফেসবুকে হচ্ছে আপলোড করে ফেলে ডেটাবেসে, কিন্তু মেসেঞ্জার ক্যাশ মেমোরিতে স্টিল পুরানো প্রোফাইল পিকচারটা থেকে যায়, যেই কারণে হচ্ছে পুরানোটা আমরা দেখতে থাকি। আপনি যদি ক্যাশ মেমোরি ক্লিয়ার করে আবার লগ ইন করেন, তখন দেখবেন যে আপনি নতুনটাই দেখতেছেন, কারণ তখন ফ্রেশ ডেটা কিন্তু কোথেকে আসে, ডেটাবেস থেকে আসে। সো ডেটাবেস লেভেলও ক্যাশিং হচ্ছে এটা, যে আমার যদি ফ্রিকোয়েন্টলি কোনো ডেটা হচ্ছে রিড করতেছি আমি, যেটা হচ্ছে আমি দেখতেছি যে এই ডেটাটা অনেক বেশি রিকোয়েস্ট আসছে রিড করার জন্য। আমার প্রোফাইলের ডেটা হতে পারে, বা কেউ একটা তার রেজাল্ট হতে পারে। ধরেন আমি আমার ভার্সিটির রেজাল্ট পাবলিশ করছি, একটা ভার্সিটি আছে যেখানে হাজার হাজার স্টুডেন্ট আছে, সবাই রেজাল্ট পাবলিশ করছি। এখন স্টুডেন্ট রেজাল্ট দেখতেছে, রেজাল্ট তো আর চেঞ্জ হয় না, রেজাল্ট যেটা ওইটাই। ঠিক আছে? সো আমি কি করতে পারি, রেজাল্টের ডেটা ক্যাশ করে রাখতে পারি মাঝখানে, যাতে কি হবে, প্রত্যেকবার ডেটাবেস থেকে আমার ডেটা আনতে হচ্ছে না। ফার্স্ট টাইম আসবে ডেটাবেস থেকে, তখন আমি ক্যাশ করে রাখবো। নেক্সট টাইম যখন মানুষ দেখতে চাইবে, তখন হচ্ছে কি ওই ক্যাশ মেমোরি থেকে নিয়ে দেখাবো, তাদের ডেটাবেসের উপর প্রেশার কম করবে, আমার পারফরমেন্সটা বাড়বে। বাট এটারও ব্যাপার আছে যে সবকিছু ক্যাশিং করলে আসলে, কারণ ক্যাশিং মেমোরি যেটা 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 ক্যাশিং এর জন্য ইউজ করা হয়, ওই মেমোরিটা হচ্ছে প্রাইস বেশি ডেটাবেস মেমোরির চেয়ে। তো আমি দুনিয়ার সবকিছু ক্যাশ করতে পারবো না, ওখানে আমাকে ট্রেড অফ করতে হবে যে আমি কোন কোন জিনিসগুলো ক্যাশ করব। এবং এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে ডেটা কনসিস্টেন্সি। অনেক সময় যদি আমার ক্যাশ পিছনে যদি এমন ডেটা আছে, যদি কোনো ডেটা থাকে যেটা ফ্রিকোয়েন্টলি আপডেট হয়, ওটাকে আমি ক্যাশ করতে পারবো না। কারণ কি, কারণ ক্যাশ মেমোরিতে পুরোনো ডেটা থেকে যাবে, ডেটাবেসে দেখা যাবে নতুন ডেটা চলে আসছে। এবং ইউজার যখন ডেটা ফেচ করবে, সে ক্যাশ মেমোরি থেকে ডেটা পেলে সে কি পাবে, সে হচ্ছে যে ইনভ্যালিড ডেটা পাবে, মানে যেগুলো হচ্ছে রিলেভেন্ট না ওই ডেটা পাবে। সো কনসিস্টেন্সিও ইম্পর্টেন্ট। এমন মেমোরি, এমন ডেটা যেগুলো ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয়, ওগুলো ক্যাশ করা যায় না। যেগুলো হচ্ছে মোটামুটি হচ্ছে যে আমার চেঞ্জ হবে না এবং যেটা ইউজার ফ্রিকোয়েন্টলি ভিজিট করে, ওই ধরনের ডেটাগুলো হচ্ছে ক্যাশ করা যায়। ডেটাবেসও সেম। এই ধরনের যে হিউজ ডেটা, যেটা আমার অনেক ডেটা হচ্ছে সিপিইউ ইন্টেন্সিভ, অথবা হচ্ছে ডেটাবেসের উপর অনেক রিসোর্স কনজিউমিং কোয়েরি, ওই ধরনের কোয়েরিগুলো ক্যাশ করে রাখলে যেটা হয়, নেক্সট টাইম যখন ইউজার সেম কোয়েরিটা করবে, তখন হচ্ছে ডেটাবেস থেকে না এনে সরাসরি ক্যাশ মেমোরি থেকে আমি দেখা দিতে পারবো। ঠিক আছে?
তো এটাকে ক্যাশিং বলে। তো এখানেও সেম, ক্যাশিং সবকিছু করা যাবে না, আমার রিকোয়ারমেন্টটা বুঝতে হবে। ক্যাশিং এরও অনেকগুলো টাইপ আছে, ক্যাশিং এর অনেকগুলো টেকনিক আছে, সো ওগুলো জানতে হবে যাতে হচ্ছে আমি পারফেক্ট প্রপার ইয়েটা টেকনিকটা অ্যাপ্লাই করতে পারি সিচুয়েশন অনুযায়ী। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এন্ড উইথ দ্যাট বিং সেড, আমরা এখানে আমাদের কমেন্ট সেকশন থেকেও পাচ্ছি কিছু কমেন্টস, যেমন বিকজ আমরা জানি যে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর বেশিরভাগ অডিয়েন্সই কিন্তু ইউনিভার্সিটি স্টুডেন্টস বা কলেজ স্টুডেন্টস হয়। তো এখানে একজন লিখেছে যে রেকর্ড, ক্যাশিং, মেমোরি সবগুলোই থিওরিতে পড়া হয়েছে, তো হয়তো ইউনিভার্সিটিতে বা বিভিন্ন জায়গায় সে এগুলো পড়েছে। তো ইটস গুড টু নো যে সে এখন রাইট নাও শিখছে ডেটাবেস ডিজাইন এন্ড অপটিমাইজেশন, হয়তো বা তার স্কিল ডেভেলপ করার জন্য বা জাস্ট রিয়েল লাইফ প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করার জন্য, তার ক্যারিয়ারের জন্য শিখছে। তো দ্যাটস ভেরি গুড। আমরা আরেকটা কোয়েশ্চেন এখানে নিয়ে নিচ্ছি। হাউ ডু ইউ স্ট্রাইক আ ব্যালেন্স বিটুইন ডেটা ইন্টিগ্রিটি এন্ড কোয়েরি পারফরম্যান্স ডিউরিং দ্য ডেটাবেস ডিজাইন প্রসেস? সরি, প্রশ্নটা আবার। How do you strike a balance between data integrity and query performance during the database design process? তো আমরা কিভাবে এই দুটোর মাঝে একটা ব্যালেন্স ক্রিয়েট করতে পারি ডেটাবেস ডিজাইন করার সময়? Again, it depends, আমি আবার বলছি, it completely depends on the requirement of our system. ঠিক আছে, এটা কোনো কমন আনসার নেই যে কিভাবে আমি করবো, ডিপেন্ড করতেছে যে আমার রিকোয়ারমেন্টটা কি, আমার সফটওয়্যারটা কি ডিমান্ড করতেছে। যে কোনো একটা সফটওয়্যার বিল্ড করার আগে একটা বিশাল পার্ট করতে হয় রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, যে আমার এই সফটওয়্যারটা ডেটাবেস থেকে কি চাচ্ছে, ডেটাবেস থেকে কি ধরনের অপারেশন বেশি হবে, ডেটাবেসে আমার কি ধরনের ডেটা বেশি স্টোর হবে, ডেটাবেসে আমার হচ্ছে কোন ধরনের ক্যাশিং আমার দরকার হবে। এই অনেকগুলো রিকোয়ারমেন্ট আছে, সবগুলো রিকোয়ারমেন্ট করার পর এরপর আমাকে ডিসাইড করতে হবে যে আমি কোন পার্টে বেশি যাব। যেমন শুরুতে আসছিল যে আমার নর্মালাইজেশনের একটা ব্যাপার, যেটা ডেটা ইন্টিগ্রিটির জন্য ইউজ করা হয়, রিডান্ডেন্সি এবং ইন্টিগ্রিটি। রিডান্ডেন্সি কি? রিডান্ডেন্সি হচ্ছে সেম ডাটা যাতে রিপিট না হয়। ইন্টিগ্রিটি কি? যাতে হচ্ছে ডেটা আমার যাতে মিসম্যাচ না হয় বিভিন্ন জায়গায় ডেটা, এই জন্য হচ্ছে নর্মালাইজেশন করা হয়, যাতে হচ্ছে উই হ্যাভ এ সিঙ্গেল সোর্স অফ এ সিঙ্গেল ডেটা। সো অ্যাগেন এটার কাউন্টারে কি আসে? ডিনর্মালাইজেশন। সো এখন কখন কোথায় কোনটা করব, ইট কমপ্লিটলি ডিপেন্ডস অন আমাদের সিস্টেমটা কারা ইউজ করতেছে, সিস্টেমটা কিভাবে ইউজ হচ্ছে, এবং সিস্টেমে কোন ধরনের কোয়েরি বেশি চলতেছে। আমাদেরকে কোয়েরিগুলো অ্যানালাইসিস করতে হবে যে কোয়েরি, কোন ধরনের কোয়েরি আমাদের সিস্টেমের উপর বেশি রান হবে, ওইটার উপর ডিপেন্ড করে আমাকে ডেটাবেসটা ডিজাইন করতে হবে যে আমি কোনটার দিকে বেশি ফোকাস দিব। Okay, thank you so much. And at the same time, আমরা এখানে আরেকটা কোয়েশ্চেন পাচ্ছি, what are your strategies for partitioning? হয়তো পার্টিশনিং এর জন্য আপনি কি কি স্ট্র্যাটেজি ফলো করেন, এরকম কোনো কিছু হয়তো আস্ক করতে চেয়েছি। হ্যাঁ, অলরেডি আমি এক্সপ্লেন করছি আমার পার্টিশনিং। আমার যদি রেঞ্জ লিমিট, এটা পার্টিশনিং অনেকগুলো টেকনিক আছে। সো আমার যদি এমন রিকোয়ারমেন্ট হয় যে আমার, ধরেন আমি একটা এক্সাম্পল দিলাম, ই কমার্সের এক্সাম্পল, যে আমার যদি ইয়ার টু ইয়ার অনেক বেশি ডেটা থাকে, তখন আমি কি টেকনিক অ্যাপ্লাই করবো? আমি হচ্ছে ইয়ার ওয়াইজ আমার ডেটাগুলোকে ডিফারেন্ট টেবিলে পার্টিশন করে ফেলবো, যাতে হচ্ছে ইউজার রিকোয়ার করলে, যাতে হচ্ছে আমি ওভাবে ইউজার কোয়েরি করলে যাতে ওভাবে আমি ইউজারকে সাপ্লাই দিতে পারি। অ্যাট দ্য সেম টাইম আমার যদি এমন টেবিল হয় যেখানের মধ্যে অনেকগুলো কলাম হয়ে গেছে, তো সেখানে আমি কি টেকনিক অ্যাপ্লাই করবো? আমি ভার্টিক্যাল পার্টিশনিং করবো। আমি কলামটাকে আলাদা করে ফেলবো, যাতে হচ্ছে যে ইউজারের কাছ জন্য সব ডেটা যাতে আমি কি না করি, মাইন্ড না করি, আমি জাস্ট যেটুকু আমার দরকার ওইটুকু যাতে মাইন্ড করি। অ্যাগেন ইট ডিপেন্ডস অন দ্য রিকোয়ারমেন্ট, হরিজন্টাল করবো নাকি ভার্টিক্যাল করবো। Totally depends. আচ্ছা, with that being said, আমরা যখন আমাদের ডেটাগুলোকে অপটিমাইজ করতে চাই, আমরা জানি যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের একটা বড় রোল আছে এবং অনেক ডিফারেন্ট টাইপস অফ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমস আছে, এটাও আমরা জানি। সো কেউ যদি প্রপারলি এই জিনিসগুলো নিয়ে ওয়ার্ক করতে চায়, হাউ ডাজ সামওয়ান চুজ দ্য রাইট ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম? কোনগুলো চুজ করাটা আপনি জাস্ট প্রেফার করেন, বা হাউ ডাজ সামওয়ান পিক? ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে একটাই সাবজেক্ট, এটা হচ্ছে ডেটাবেস কিভাবে ম্যানেজ, মানে একটা ডেটাবেসকে কিভাবে আমার ডিজাইন করতে হবে, ডেটাবেস ডিজাইন করার পর কিভাবে ওই ডেটাবেস ডিজাইনটা অ্যাপ্লিকেশন করতে হবে। ডেটাবেস আরডিএমএস, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যদি আমি আরো ইতে বলি, বা ডিবিএমএস ও বলা যায়, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এটা হচ্ছে একটা টপিক, এটা যে কোনো ভার্সিটিতে যেও যদি সিএসসি নিয়ে পড়ে এটা শেখানো হয়, আর না শিখলেও অনেক কোর্স আছে যেটাতে আপনি শিখে নিতে পারবেন। এটার ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে ডিফারেন্ট আছে, মাইএসকিউএল আছে, পোস্টগ্রেসকিউএল আছে, তারপর হচ্ছে এসকিউএল সার্ভার আছে। সো
আমার কথা হচ্ছে যে কোনো একটা আপনি শিখতে পারবেন। মাইস্কুয়েলটা একটু ইজিয়ার, আপনি মাইস্কুয়েলটা ইমপ্লিমেন্ট করা একটু ইজিয়ার, অথবা পোস্টগ্রেসকুয়েল যেটা হচ্ছে অনেক পপুলার, এটাও নিতে পারেন। এই দুটার মধ্যে একটা আপনি নিতে পারেন। বাট আপনি যে কোনো একটা এসকিউএল কোয়েরি, মানে একটা আরডিএমএস, একটাই যে কোনো একটা ডেটাবেস দিয়ে যদি আপনি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম শিখেন, তাহলে অন্যগুলো আপনার কাছে কোনো ব্যাপারই না। মনে রাখবেন, একটা শিখে কখনো কোনো কিছু করা যায় না। আপনার সিচুয়েশন অনুযায়ী ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস ইমপ্লিমেন্ট করতে হবে। বাট একটা ভালো করে শিখতে হবে, যাতে হচ্ছে অন্যগুলো আপনার শিখতে টাইম কম লাগে। Okay. At the same time, আমি এখানে আরেকটা particular question পাচ্ছি, আমি আপনাকে পড়ে শোনাই। Can you share some common database design anti-patterns or pitfalls that developers should avoid? ওকে, সো আমাদের প্রিভিয়াস ডিসকাশনে ওগুলো চলে আসছে অনেকটা। যে প্রথম কথা হচ্ছে যে আমার যেখানে নর্মালাইজ করার অপশন, ডিনর্মালাইজ ডেটাবেস রাখা। ডিনর্মালাইজেশনটা এটা খুব কম ক্ষেত্রেই হচ্ছে যে আসে, বাট মেইনলি কথা হচ্ছে যে যেখানে আমার রিডান্ডেন্সি থাকবে, রিডান্ডেন্সিগুলো অ্যাভয়েড করা, আমার ডেটার কনসিস্টেন্সি অ্যাভয়েড করা। যেমন অনেক সময় দেখা যায় ডেটাবেস স্কেলিং করতে গেলে মাস্টার আর স্লেভের একটা ইয়ে থাকে, আমার হচ্ছে কি বলে কনসেপ্ট আছে, যে আমার চার ধরনের অপারেশন আছে: রিড, রাইট, আপডেট, ডিলিট। সো নর্মালি বড় বড় কোম্পানিগুলো কি করে, ওদের ডেটাবেসের রেপ্লিকেশন ক্রিয়েট করে ফেলে, এবং মেইন ডেটাবেস যেটাকে মাস্টার বলে, এবং এটার রেপ্লিকাগুলোকে হচ্ছে কি বলে, স্লেভ বলে। তো নর্মালি তিন ধরনের অপারেশন: রাইট, ডিলিট, আপডেট, এগুলো করা হয় মাস্টারে, আর রিড অপারেশনগুলো হয় স্লেভে। তো স্লেভের যখন মাল্টিপল আমার রেপ্লিকেশন থাকে, তখন যেটা সুবিধা হয় সেটা হচ্ছে যে আমার লোডটা হচ্ছে ডিস্ট্রিবিউট হয়ে যায়। বাট এখানে এই জন্য এটা করা হয় যাতে হচ্ছে আমার কি ডেটাবেসে কনসিস্টেন্সি থাকে। সো এটা একটা মানে এটা মেনটেন না করা একটা অ্যান্টি প্যাটার্নের মধ্যে পড়ে, যে আমার ডেটাবেস যাতে কনসিস্টেন্ট থাকে এটা আমার খেয়াল রাখতে হবে। এমনভাবে ডেটাবেস ডিজাইন না করা যেটাতে হচ্ছে আমার কনসিস্টেন্সিটা ফল করে এবং বিভিন্ন টেবিলে বিভিন্ন যেটা যায়। সেটার জন্য ওই যে বললাম যে আমার ডিনর্মালাইজ যেটা থাকবে, আমার যদি ডেটাবেসের ডিজাইনটা আমার নর্মালাইজ না থাকে এবং প্রপার রিলেশন যদি আমি ক্রিয়েট না করি, সেটা একটা। অ্যান্ড অলসো আরেকটা অ্যান্টি প্যাটার্ন হচ্ছে ডেটাবেসে কোয়েরি করার সময় আমার সবসময় হচ্ছে কিছু কোয়েরির কিছু রুল আছে, যে আমার কোয়েরিটা যদি আমার মাল্টিপল টেবল আমার জয়েন করা লাগে, তাহলে হচ্ছে আমার জয়েন অপারেটর ইউজ করতে হবে। আমি নেস্টেড কোয়েরি যাতে ইউজ না করি, যে একটা সিলেক্ট কোয়েরির ভিতর একটা সিলেক্ট কোয়েরি। আমি বেশি টেকনিক্যালি যেতে যাচ্ছি না, কারণ সবার হচ্ছে হয়তো এখনো শুরু করে নাই, তো অনেকে রিলেট করতে পারবে না। বাট কিছু টেকনিক আছে, যেমন একটা হচ্ছে নেস্টেড কোয়েরি ইউজ না করলে। তারপর হচ্ছে ইন্ডেক্সিং করতে গিয়ে যদি আমি বেশি ইন্ডেক্সিং করে ফেলি, তখন দেখা যাচ্ছে আমার ওদিকে মেমোরি বেশি হয়ে যাচ্ছে, ওভার অপটিমাইজ হয়ে যাচ্ছে। তো ওই যে বললাম, কোনো কিছুই বেশি করা ভালো না, এবং অ্যাভয়েড মানে পিটফল অ্যাভয়েড করার জন্য আমরা আজকে যেগুলো ডিসকাস করতেছি ওগুলোই করা উচিত, যদি সোজা কথায় বলি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা এখানে আরেকটা পার্টিকুলার কোয়েশ্চেন পাচ্ছি, যে ডেটা টাইপ নিয়ে কিছু বললে বেটার হয়, লাইক হোয়াট আর দ্য কমন মিস্টেকস দেয়ার? এই কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি ক্লিয়ার না, একটু ক্লিয়ার করলে ভালো হয়। কারণ ডেটা টাইপ নিয়ে আপনি কি জানতে চাচ্ছেন? কমন মিস্টেকস হচ্ছে, ধরেন আপনি যেটা স্ট্রিং অ্যাসাইন করার, ওটার জায়গায় যদি আপনি নাম্বার অ্যাসাইন করেন, দ্যাটস এ কমন মিস্টেক। আপনার ধরেন একটা ফিল্ড আপনার হচ্ছে একটা পার্টিকুলার সাইজের হবে। ইন্টিজারের তো সাইজ আছে, আপনার বিগ ইন্টিজার আছে, স্মল ইন্টিজার আছে। আপনি যেখানে স্মল ইন্টিজার অ্যাসাইন করার কথা, ওখানে বিগ ইন্টিজার অ্যাসাইন করছেন, তার মানে হচ্ছে আপনার এক্সট্রা আপনার মেমোরি যাবে। তারপর হচ্ছে এরকম আরো ব্যাপার আছে। কমন মিস্টেক কি, যেখানে আপনার যে ডেটা টাইপ অ্যাসাইন করার কথা না, ওখানে আপনি ওই ডেটা টাইপটা অ্যাসাইন করছেন, এটাই হচ্ছে কমন মিস্টেক। বাট আরো স্পেসিফিক কোশ্চেন করলে একটু বেটার হতো। ওকে, সো যে প্রশ্ন করেছেন তাকে রিকোয়েস্ট করছি যে যদি আপনার আরো ডিটেইলসে কোনো কিছু জানতে হয়, দেন ফিল ফ্রি টু কমেন্ট বিলো। ওকে, আমরা আরেকটা কোয়েশ্চেন এখান থেকে নিয়ে নিচ্ছি। What are your go-to strategies for optimizing database queries, indexing and caching techniques? আমরা তো ইন্ডেক্সিং, ক্যাশিং টেকনিক্স নিয়ে অনেক কিছু বলে ফেললাম, সো ইফ ইউ ক্যান একটু যদি ছোট করে এটার অ্যানসার দিন। আচ্ছা, সো I think I have been answering these questions from the Yes. এগুলি তো আমি আনসার করতেছি। হ্যাঁ, সেটাই। ওকে, সো জাস্ট দর্শকদের উদ্দেশ্যে বলছি যে আজকে আমাদের এন্টায়ার ক্লাসটা অফ কোর্স সেভড থাকবে, দিস এন্টায়ার লেসন এন্ড লেকচার। সো এট এনি পার্টিকুলার পয়েন্ট অফ টাইম কোশ্চেন যেগুলো হচ্ছে যে ডিটেল এবং ইন ডিটেল কোশ্চেন, এগুলো আসলে ভার্বালি কখনো বোঝানো পসিবল না। আই হ্যাভ টু স্টার্ট আপ এ ডেটাবেস, যেখানে হচ্ছে আমাকে প্র্যাকটিক্যালি করে দেখাতে হবে যে এটা করতে হবে, এটা করতে হবে না, হুইচ ইজ পসিবল ইন এ কোর্স, হুইচ ইজ নট পসিবল ইন এ ভার্বাল লাইফ।
সো যারা বেশি ইন্টারেস্টেড আমি রিকোয়েস্ট করব যে আমাদের কোর্সে ভর্তি হন, ওখানের মধ্যেই হচ্ছে আপনাকে এসকিউএল এর ডেটাবেজের যা যা দরকার অ্যাটলিস্ট আপনার ক্যারিয়ারের জন্য স্টার্টিং এর জন্য সেগুলো সবগুলো দেখানো হবে। অফ কোর্স with that being said, আমরা তো আজকে বেশ এরকম কিছু টার্মস নিয়ে আলোচনা করলাম। আরেকটা টার্মের কাছে আসি, সেটা হচ্ছে ট্রানজাকশন ম্যানেজমেন্ট। সো ডেটাবেজের মধ্যে ট্রানজাকশন ম্যানেজমেন্টের ইম্পর্টেন্সটা কি? আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমাকে বুঝতে হবে যে ট্রানজাকশন কি। ট্রানজাকশন হচ্ছে ট্রানজাকশন ক্যান বি ওয়ান অর এ সেট অফ কোয়েরি টু এ ডেটাবেস। যেমন আমি একটা এক্সাম্পল দিই, ধরেন ব্যাংকে আমি আমার অ্যাকাউন্ট থেকে আমার বোনের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করব, ঠিক আছে? সো কি হবে, আমার অ্যাকাউন্ট থেকে টাকা ডিডাক্ট হবে এবং ওর অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তাহলে এখানে কয়টা অপারেশন চলতেছে? দুইটা অপারেশন, ঠিক আছে? ধরেন আমরা সেম ব্যাংকে অ্যাকাউন্ট আছে আমার, ধরেন সাপোজ এবিসি ব্যাংকের একটা অ্যাকাউন্ট থেকে টাকা কমবে আর একটা অ্যাকাউন্টে টাকা বাড়বে, তার মানে এখানে দুইটা ট্রানজাকশন হচ্ছে, ঠিক আছে? সো এই ট্রানজাকশন ম্যানেজমেন্টটাই হচ্ছে ট্রানজাকশন ম্যানেজমেন্ট বলে। এটার একটা টেকনিক আছে, আমি নোট ডাউন করে রাখছি। এটাতে 3টা প্রিন্সিপাল আছে, যেহেতু আমার মনে থাকে না। এটাকে অ্যাসিড প্রিন্সিপাল বলে। সো নামগুলো মনে থাকে না। অ্যাসিড প্রিন্সিপাল, এটাকে যদি আমি এক্সপ্লেন করি, প্রথমটা হচ্ছে অ্যাটোমিসিটি। অ্যাটোমিসিটি মানে হচ্ছে যে আমার দুইটা ট্রানজাকশনই সাকসেসফুল হতে হবে। অর্থাৎ আমার অ্যাকাউন্ট থেকে টাকা কমলো, আমার বোনের অ্যাকাউন্টে টাকা বাড়লো, দুইটা ট্রানজাকশনে সাকসেসফুল হতে হবে। কারণ কি? কারণ ধরেন আমার অ্যাকাউন্টে টাকা কমলো, এই ট্রানজাকশনটা সাকসেসফুল হয়েছে। এইগুলো তো সবগুলো ডেটাবেস কল, রাইট? যখন আমার এই জিনিসটা করতে হবে, ডেটাবেসে কল যাবে যে অমুকের অ্যাকাউন্ট থেকে এত টাকা মাইনাস যাবে, অমুকের অ্যাকাউন্টে এত টাকা প্লাস হবে, রাইট? দুইটা ডেটাবেস কল যাচ্ছে এখানে, দুইটা রেকর্ডে। সো সাপোজ আমারটা সাকসেসফুল হলো, মাইনাস গেল, কিন্তু আমার বোনের অ্যাকাউন্টে ওইটা সাকসেসফুল হলো না। তার মানে কি, আমার এটা অ্যাটোমিসিটিটা কি প্রিজার্ভ হয় নাই। তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে? আবার রোল ব্যাক করতে হবে। অর্থাৎ ট্রানজাকশনের ক্ষেত্রে যতগুলো ট্রানজাকশন থাকবে এদের সবগুলো হচ্ছে সাকসেসফুল হবে, না হয় যদি একটাও ফেল করে তার মানে আমি রোল ব্যাক করে আবার আগে জায়গায় আসবে। যদি সামহাও আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে ফেললো, আমার বোনের অ্যাকাউন্টে টাকা ঢুকলো না, ওটা ফেল হলো, তাহলে আমার অ্যাকাউন্টে আবার ওই টাকাটা কি চলে আসতে হবে? ফেরত চলে আসতে হবে, ঠিক আছে? এটাকে বলা হয় অ্যাটোমিসিটি। ওকে, এরপর আসা যাক কনসিস্টেন্সি। তো আমার টোটাল দেখেন, এখন আমার এখান থেকে টাকা কমবো, ওর এখানে টাকা বাড়লো, কিন্তু টোটাল যদি সিটি ব্যাংকের অ্যাকাউন্টের টাকার আমি চিন্তা করি তাহলে কিন্তু সেমই আছে, রাইট? আমার ধরে নিলাম যে আমার এবিসি ব্যাংকের দুইটাই অ্যাকাউন্ট আছে, আমার বোনের আমার 1000 টাকা আছে আমার অ্যাকাউন্টে, ওর অ্যাকাউন্টে 500 টাকা আছে। টোটাল আমাদের কত? 1500 টাকা টোটাল ব্যাংকের যে ব্যালেন্স, 1500 টাকা টোটাল মিলায়। আমার এখান থেকে 100 টাকা কমলো, 900 টাকা হলো, ওর এখানে 600 টাকা, 100 টাকা বাড়লো, 600 টাকা হলো। তো আমার কমছে, ওর বাড়ছে, কিন্তু স্টিল যদি টোটাল আমি ব্যাংকের অ্যাকাউন্ট চিন্তা করি, টোটাল টাকার অ্যামাউন্ট কিন্তু সেমই আছে, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে কনসিস্টেন্সি, ঠিক আছে? নেক্সট যেটা, সেটাকে হচ্ছে অ্যাসিড। এ ফর অ্যাটমিসিটি, সি ফর কনসিস্টেন্সি, আই ফর হচ্ছে আইসোলেশন। আইসোলেশন মানে কি, আমার আরেকটা ট্রানজাকশন হলো, এটা কমপ্লিটলি এটা থেকে আইসোলেটেড হবে। ধরেন আমি আবার একটা টাকাটা পাঠাতে পারছি, আবার আমি 500 টাকা পাঠাতে যাচ্ছি, এটার সাথে ওটার কোনো রিলেশন নেই, ঠিক আছে? এটা হচ্ছে কি আইসোলেশন, যে আমার প্রত্যেকটা ডিফারেন্ট ট্রানজাকশন ডিফারেন্ট, একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নেই, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি ইন্ডিপেন্ডেন্টলি হবে। আর এটা হচ্ছে ডিউরেবিলিটি মানে কি, একবার যদি ট্রানজাকশনটা সাকসেসফুল হয়ে যায়, দেয়ার ইজ নো ওয়ে এটা আবার রোল ব্যাক হবে। ট্রানজাকশন আমি প্রথমে ডেফিনেশন কি দিছি, যে মাল্টিপল কোয়েরি একটা ট্রানজাকশনের মধ্যে পড়ে। একটা কোয়েরি থেকে বেশি যদি আমার কোয়েরি হয়, তাহলে ওটাকে একটা ট্রানজাকশন হিসেবে ধরা হয়। তো এখানে দুইটা কোয়েরি হচ্ছে, একটা হচ্ছে আমার ডাটাবেস থেকে আমার অ্যাকাউন্ট থেকে টাকা বাদ যাচ্ছে, ওর আরেকটা কোয়েরি হচ্ছে ওর অ্যাকাউন্টে টাকা বাড়তেছে। অ্যাটোমিসিটি কিভাবে বাঁচাইছি, যাতে যদি একটা ফেল হয় তাহলে কমপ্লিটলি আবার এটা রোল ব্যাক হবে, আগের সিস্টেম জায়গায় ফিরে আসবে। তারপর কনসিস্টেন্সি কি, যে আমার টোটাল অ্যামাউন্টের কোনো চেঞ্জ হয়নি, দুজনের যৌথ অ্যামাউন্ট আমার সেমই আছে। আইসোলেশন কি, আমি যদি আরেকটা ট্রানজাকশন করি, ওইটা দ্যাট ট্রানজাকশন উইল হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দিস ট্রানজাকশন, ওইটা কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট ট্রানজাকশন হবে। আর থার্ড কি, ডিউরেবিলিটি, অর্থাৎ দুইটা ট্রানজাকশন যদি আমার পুরো ট্রানজাকশনটা যদি সাকসেসফুল হয়, ওই ট্রানজাকশনটা যদি আমার একবার হয়ে যায় সাকসেসফুল, তার মানে দের ইজ নো ওয়ে এটা রোল ব্যাক হবে। আমার যদি কোনো প্রবলেমও হয়, স্টিল ওটা সিস্টেম ফেল হলো, কিন্তু ওই ট্রানজাকশনটা ঠিক থাকবে, ওইটা কোনো ধরনের কোনো চেঞ্জ হবে না। আমার অ্যাকাউন্ট 100 টাকা কমবে, ওর অ্যাকাউন্ট 100 টাকা বেশি বাড়ছে, ওইটা ঠিকই থাকবে। তো এইটাকে বলা হয় হচ্ছে আমার ট্রানজাকশন কি ম্যানেজমেন্ট,
যে আমি আমার ট্রানজাকশন ম্যানেজমেন্ট এমন ভাবে হতে হবে, সিস্টেমটা এমন ভাবে ডিজাইন করতে হবে যাতে এই 4টা প্রিন্সিপাল যাতে ফলো হয়। ওকে, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আমরা দর্শকদের থেকে বেশ কিছু পজিটিভ কমেন্টসও পাচ্ছি। সবার উদ্দেশ্যে আরেকবার বলে রাখছি যে যদি আপনাদের সোফার আমাদের লেকচারটা ভালো লেগে থাকে, আমাদের আজকের ডিসকাশন ভালো লেগে থাকে, যদিও আমরা আজকে অনেক টেকনিক্যাল টার্মস নিয়ে কথা বলছি, মোস্ট ডেফিনেটলি এই টার্মস গুলোকে যদি আমরা এক্সাম্পল সহকারে প্র্যাকটিক্যালি যদি আপনাদেরকে দেখানো হয়, তাহলে আপনারা এই ব্যাপারগুলো আরো ভালো বুঝবেন। So in that case, you can check out our backend web development career path. Career path এর details most definitely আমাদের caption এ বা আমাদের comments এর details এ আপনি দেখতে পারবেন। আমরা এখানে পাচ্ছি 150 বেশি pre-recorded ভিডিও, 50টি লাইভ ক্লাস, কুইজ এন্ড অ্যাসাইনমেন্ট এবং at the same time ডেইলি 2টি করে সাপোর্ট সেশন। এর অর্থ হচ্ছে যে যেহেতু টোটালি একটা টেকনিক্যাল বিষয় নিয়ে আমরা এখানে পড়ছি, আমরা ব্যাকএন্ড নিয়ে পড়ছি, সো ওয়েব ডেভেলপমেন্টের এই এন্টায়ার জার্নিটাতে যদি আপনি কোনো জায়গায় স্টাক হয়ে যান, তাহলে কিন্তু সাপোর্ট ইনস্ট্রাক্টররা যারা আছে তারা কিন্তু ডেইলি 2বার করে আপনাদের পিছনে হেল্প করবে। সো দিস আ ভেরি বিগ ডিল। আমরা আজকে কথা বলছি সীমান্ত আল ভাইয়ার সাথে। হি ইজ আ সফটওয়্যার ইঞ্জিনিয়ার অফ marcopolo.ai and at the same time আমরা খুবই ডিটেইলস এ কিন্তু আজকে আমরা আলোচনা করছি। আমাদের আজকের এই পার্টিকুলার লাইফটির অলমোস্ট শেষের দিকে আমরা আছি। আমি যেহেতু অনেকগুলো ডিফারেন্ট টার্মস নিয়ে আমি আপনার সাথে কথা বলছি, তো লাস্টলি আমার যে কোয়েশ্চেনটা, যেটা আমি প্রিটি শিওর সবারই মাথায় আসে যখনই আমরা ডেটাবেস নিয়ে আলোচনা করি, এন্ড দ্যাট ইজ যে ডেটাবেস ব্যাকআপটা আমি কিভাবে প্ল্যান করব, বা ডেটা যদি আমার হারিয়ে যায় তাহলে আমরা এটাকে রিকভার করার জন্য আমি কিভাবে প্ল্যান করব। সো এটা নিয়ে আপনার কি মতামত যে ডেটাবেস ব্যাকআপ এবং রিকভারি প্ল্যান কিভাবে করা উচিত? আচ্ছা, সো এখানে কয়েকটা ব্যাপার আছে। একটা হচ্ছে যে আমার প্রথমে আমি বলছিলাম যে স্লেভ আর মাস্টারের যে সম্পর্কটা, যে আমার একটা মাস্টার ডেটাবেস থাকে, ওইটা থেকে আমি হচ্ছে কয়েকটা স্লেভ ডেটাবেস ক্রিয়েট করে নিই এবং ওগুলো সার্ভ করে। সো যে তখন দেখা যায় যে কোনো একটা ফেল করলে পরে হচ্ছে কোনো মাস্টার থেকে ওইটা আবার চলে আসে। আবার দেখা যায় যে যদি মাস্টারটা ফেল করে তাহলে স্লেভ থেকে আবার আমরা অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট করে নিতে পারি। ইট ইজ অলসো এ কাইন্ড অফ ব্যাকআপ, ঠিক আছে? আর এছাড়া যে টেকনিকগুলো আছে, প্রথম হচ্ছে ব্যাকআপ শিডিউল করো বড় বড় কোম্পানিগুলো, যে নির্দিষ্ট একটা পার্টিকুলার টাইম পর পর হচ্ছে ডেটাবেস কি করে ফেলা হয়, আমার একটা স্টোরেজে ব্যাকআপ করা হয় এবং ওইটা পার্টিকুলারলি খুবই মানে কি বলবো, হিসাব করে চুজ করতে হয় যাতে যেখানে ব্যাকআপ করতেছে ওটা যাতে ফেল না করে, ঠিক আছে? এছাড়া ডিটেলসে গেলে তো যেমন এডাব্লিউএস এর অনেকগুলো টেকনিক আছে ডেটাবেস ব্যাকআপ করলে। যেমন রিজিয়নের ব্যাপার আছে, যে ডিফারেন্ট রিজিয়নের ডেটা রাখা, যাতে হচ্ছে এক রিজিয়ন ফেল করলে আরেক রিজিয়ন থেকে আমি এটা আবার স্টার্ট আপ করতে পারি। দুইটা রিজিয়নে ফেল করলে তখন আবার আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে যে আমার রিজিয়নের বাইরে গিয়ে কোনো একটা এমন একটা স্টোরেজে ডেটা রাখা যেটা হচ্ছে নর্মালি হচ্ছে ফেল করে না। এরকম অনেকগুলো টেকনিক আছে। সো আমি কয়েকটা জিনিস বলতেছি। প্রথম হচ্ছে ব্যাকআপ শিডিউল, যে আমার রেগুলার হচ্ছে ডেটাবেস ব্যাকআপ করতে হবে শিডিউল করে করে। যেখানে নির্দিষ্ট, যেমন ধরেন দিনে প্রতি ঘন্টায় ডেটা ব্যাকআপ হচ্ছে, অথবা প্রতি 6 ঘন্টায় ডেটা ব্যাকআপ হচ্ছে, এরকম একটা শিডিউলার চালু করে দিতে হবে যাতে হচ্ছে আমার ডেটাবেসটা স্টোর হয় প্রতি 6 ঘন্টা বা এরকম। তারপর হচ্ছে স্টোরেজ লোকেশন এমন ভাবে চুজ করতে হবে যেখান থেকে আমি অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল ডেটাটা রিকভার করতে পারি, ঠিক আছে? তারপর হচ্ছে কন্টিনিউয়াস টেস্টিং এর মধ্যে থাকতে হবে, যে আমার যে আমি ডেটাটা যে ব্যাকআপ হচ্ছে এটা আমাকে কন্টিনিউয়াস টেস্ট করতে হবে যাতে ব্যাকআপটা কনসিস্টেন্ট থাকে। যদি ডুপ্লিকেশন হয়ে যায় ওটাও একটা প্রবলেম, আর যেটা যদি হারায় যায় এটাও একটা প্রবলেম। কারণ হচ্ছে আমি কি ডেটা অলরেডি ডেটা আছে ওখানের উপর আমি এক্সট্রা ডেটা নিয়ে ওখানে পাঠাচ্ছি। তার মানে এখানে কিভাবে আমি স্ট্র্যাটেজি মেনটেন করতেছি এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তারপর ডকুমেন্ট করতে হবে, যে আমার কখন কোন ডেটাটা আমার ব্যাকআপ হচ্ছে ওটা একটা ডকুমেন্টেশন থাকতে হবে। এরপর লাস্ট হচ্ছে কন্টিনিউয়াস মনিটরিং এর মধ্যে থাকতে হবে। সো এগুলো হচ্ছে অ্যাপ্রোচ, মানে যে কোনো বেসিক অ্যাপ্রোচ যে একটা ডেটা ব্যাকআপ কিভাবে করতে হয়। আর ব্যাকআপের টেকনিক কি, অনেকগুলো টেকনিক আছে। আমরা যদি এডাব্লিউএস এ আমাদের ডেটাবেস রাখি ওইটার একটা টেকনিক আছে, আমরা যদি মঙ্গোডিবিতে রাখি ওইটার একটা টেকনিক আছে, আমরা যদি মাইএসকিউএল রাখি, ওদের প্রত্যেকের আলাদা আলাদা টুল আছে ডেটাবেস ব্যাকআপ করার। বাট ওই টুলগুলা ইউজ করা আমাদেরকে শিখতে হবে। ওই যে কোনো টুল ইউজ করতে গেলে আমি যে 4-5টা পয়েন্টের কথা বলছি, 4-5টা পয়েন্ট আমাদেরকে জানতে হবে। এই 4-5টা পয়েন্ট অ্যাপ্লাই করে হচ্ছে আমাকে এফিশিয়েন্ট ডেটাবেস ব্যাকআপ নিতে হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আজকে আমরা খুবই ডিটেলসে আমরা কথা বললাম বেশ কিছু টার্মিনোলজিস নিয়ে রিলেটেড টু ডেটাবেস ডিজাইন এন্ড অপটিমাইজেশন। যেহেতু আমরা ওভারঅল আজকের আমাদের এই লাইভ সেশনটিতে আমরা এত কিছু নিয়ে ডিসকাস করে ফেললাম, আমি জাস্ট লাস্টলি আমি আপনাকে আস্ক করব যে কেউ যদি এই ডেটাবেস ডিজাইন এন্ড অপটিমাইজেশন নিয়ে শিখতে চায়, লেটস সে কেউ যদি বাসায় থেকে জাস্ট নিজে থেকে যদি কেউ এরকম কোনো কিছু
জানতে চায় মোর রিলেটেড টু ব্যাকএন্ড, তো আপনার কাছে কি এরকম কোনো রিসোর্সেস বা এরকম কোনো অ্যাডভাইস আছে যে ইউ ওয়ান্ট দেম টু ফলো দিস বুকস অর দিস ওয়েবসাইটস বা এই সব জায়গা থেকে তাদের অ্যাকচুয়ালি শেখা উচিত? সো হোয়াট আর দ্য রিসোর্সেস দ্যাট ইউ উড অ্যাডভাইস? আচ্ছা, সো ফার্স্ট অফ অল যদি ইন ডিটেলস শিখতে চায় তাহলে হচ্ছে যে বইয়ের কোনো বিকল্প নেই। যে কোনো ডিবিএমএস ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের উপর বই পাওয়া যায়। তারপর হচ্ছে মাইএসকিউএল এর বই কেনার দরকার না, বাট ডিবিএমএস এর বই পাওয়া যায় যেখানে ভাস্টলি হচ্ছে সবকিছু এক্সপ্লেন করা হয়। বাট প্রথম বই ওভারওয়েলমিং লাগতে পারে, কারণ হচ্ছে স্বাভাবিক একটা অনেকের কাছে বই বোরিংও লাগতে পারে, কারণ এখন হচ্ছে ফার্স্ট লার্নিং এর যুগ, বই পড়ে শেখাটা অনেকটা মনোটোনাস হয়ে যায়। তো সেই ক্ষেত্রে হচ্ছে অনলাইন কোর্সের ক্ষেত্রে আমাদের যে ব্যাকএন্ড কোর্স আছে ওইখানে আমরা ডেটাবেসের মডিউল রেখেছি, এসকিউএল এর মডিউল রেখেছি। ওখানে যে টেকনিকগুলো আমরা আজকে ডিসকাস করতেছি ওই টেকনিকগুলো ওখানে পড়ে দেখানো হবে, যাতে হচ্ছে আপনারা একটা ক্লিয়ার আইডিয়া পান যে কিভাবে ডেটাবেসকে এফিশিয়েন্টলি ইউজ করা যায়। এবং আই থিঙ্ক ওইটা করলে মোর দেন এনাফ। আর কেউ যদি এমনি যদি নিজেরা টুকটাক ঘাটাঘাটি করতে চান, W3 স্কিল ইজ এ ভেরি গুড রিসোর্স, যেখান থেকে আপনারা হচ্ছে মানে ভিডিও রিসোর্স না, স্টেপ বাই স্টেপ হচ্ছে আপনি টপিকগুলো শিখতে পারবেন। বাট আমাদের মডিউলে সেটা সুবিধা হলো আপনাদের ক্লাসগুলো লাইভে হবে, তো লাইভে আপনারা কোনো কোয়েশ্চেন থাকলে ওটা ক্লিয়ার করতে পারবেন, সাথে আমাদের মেন্টর সাপোর্টও থাকবে। সো নর্মালি যেটা হয় রেকর্ডেড রিসোর্স, সেটা ইউটিউব হতে পারে, সেটা কোনো সাইট হতে পারে, যেটা হয় আপনার কোনো কোয়েশ্চেন থাকলে ওইটা ক্লিয়ার করা হয় না অনেক সময়, তো লাইভ কোর্সে এটা পসিবল হয়। সো ইয়া আমি প্রেফার করব, মানে আমি যদি ওই জায়গায় হতাম আমি প্রেফার করতাম একটা লাইভ কোর্স হুইচ ইজ ইন্টারেক্টিভ কেয়ারস অফারিং, তো সেটাই আমি নিতাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড উইথ দ্যাট বিং সেড, যেহেতু আজকে আমরা যেটা দেখলাম যে মেজরিটি অফ আওয়ার ভিউয়ার্স আর কমপ্লিটলি বিগিনার্স, তো বিগিনার্সদেরকে আপনি কি কোন তিনটা পিসেস অফ অ্যাডভাইস অথবা থ্রি গোল্ডেন রুলস আমি বলতে পারি যে আপনি তাদেরকে দিতে চান ইফ দে ওয়ান্ট টু স্টাডি, অর তারা যদি প্রপারলি এই লাইনে আসতে চায়, অ্যান্ড ইফ দে ওয়ান্ট টু বি সাকসেসফুল in the backend development just program, so আপনি তাদেরকে কোনটা থ্রি গোল্ডেন রুলস দিবেন? আচ্ছা, সো ফার্স্ট অফ অল হচ্ছে পেশেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। দের ইজ নো শর্টকাট। আপনি যেটাই শিখেন পেশেন্স নিয়ে শিখবেন, যেখানে শিখেন। আমি শুধু এটা বলছি না যে ইন্টারেক্টিভ কেয়ারসেই হচ্ছে সব কিছু শিখবেন, আপনি বাইরেও শিখেন, যেখানে শিখেন নিজে শিখলেও পেশেন্স নিয়ে শিখবেন। আর সেকেন্ডলি হচ্ছে যে কেউ যদি মনে মানে শেখার সময় ওভারওয়েলমিং লাগবে, স্বাভাবিক, ভুলেও যাবেন, বাট ওইটা ইউ হ্যাভ টু কাম ব্যাক অ্যাগেইন, বারবার একটা জিনিস রিভিজিট করতে হবে, যাতে হচ্ছে আপনি জিনিসের সম্পর্কে আইডিয়া হয়। মুখস্থ করতে যাবেন না, কনসেপ্ট বোঝার চেষ্টা করবেন, লাস্ট কনসিস্টেন্ট থাকবেন। এই তিনটা যদি থাকেন, একটা হচ্ছে যে পেশেন্স, আর একটা হচ্ছে যে লার্ন দ্য টেকনিক, লার্ন দ্য কনসেপ্ট, থার্ড হচ্ছে কনসিস্টেন্সি। এই তিনটা যদি কেউ ফলো করে তাহলে যে শুধু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলে কথা না, আপনি লাইফের যে কোনো ফিল্ডে এটা আপনি অ্যাপ্লাই করলে আপনি সাকসেসফুল হবেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর ইউর ইউজফুল অ্যাডভাইস, অ্যান্ড আজকের এন্টায়ার সেশনটা বেশ ইনফরমেটিভ অ্যান্ড ইনসাইটফুল ছিল। ওয়ান্স এগেন, ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস ইজ ভেরি ব্লেসড অ্যান্ড উই আর ভেরি থ্যাঙ্কফুল টু হ্যাভ ইউ হিয়ার উইথ আস। থ্যাংক ইউ ফর ইউর টাইম। অ্যান্ড ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর দর্শকদেরকেও বলছি যে যদি আপনাদের আরো কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ কমেন্ট বিলো, আমরা ট্রাই করবো লাইভের শেষে অ্যাজ মেনি অ্যাজ পসিবল প্রপারলি অ্যান্সার করে দিতে। So thank you for your time ভাইয়া once again. Interactive Cares এর দর্শকদেরও বলছি যে you can start your journey with us with Interactive Cares, but যেখানে যেভাবে করে করছেন না কেন, make sure that you give your level best, কখনো হাল ছেড়ে দিবেন না। ব্যাক এন্ড ওয়েব ডেভেলপমেন্ট ক্যারিয়ার প্যাথ, এই এন্টায়ার ক্যারিয়ার প্যাথের মধ্যে কি কি আছে ডিটেইলস আমি বলে দিয়েছি বেশ কিছুবার। যদি আপনি আরো বিস্তারিত জানতে চান, feel free to check out in our website এবং কমেন্ট সেকশন থেকে চেক করলেও ডিটেইলস পেয়ে যাবেন। So thank you so much ভাইয়া। Most definitely inshallah in the future অন্য কোনো লাইভ সেশনে আপনার সাথে আমার কথা হবে। So thank you once again, and hope to see you all soon in our backend web development career path or in another life. Till then সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ এভরিওয়ান। সবাই ভালো থাকবেন, হোপফুলি কোর্সে সবার সাথে দেখা হচ্ছে।